আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আমরা সেখানে একটু যাই, গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে আমি আইনজীবী এবং পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি যাদের কাছে আপনাদের এই মামলাটা ছিল। যে পিবিআই বনজ চলে গিয়েছে, এখন পিবিআই, সিআইডি এবং এসবি এই 3 জায়গাতেই এই প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ। এবং আমি মনে করি এটা অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হইতে পারে, অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু আমি মনে করি আপনার সাথে কথা বললে আমি এই কথাগুলো বলেছি যে সালমান শাহের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত ছিল। শুধু সালমান শাহ না, সেখানে এই চিত্রনায়ক মান্না তিনিও কিন্তু একটা বিশেষ, সালমান শাহ রোমান্টিক সিনেমা করতো, উনি অ্যাকশন ধর্মী সিনেমা করতেন, উনিও কিন্তু মোটামুটি হলটা মাতিয়ে রেখেছিলেন। আরেকজন সোহেল, আমি বলতে চাচ্ছিলাম যে সালমান শাহের সাথে কারো তুলনা নেই, কিন্তু আরেকজন সুদর্শন নায়ক ছিল সোহেল চৌধুরী, তাকেও মেরে ফেললো। এবং সেটাও কিন্তু এই আজিজ মোহাম্মদ ভাই, তারপরে এই যে সোহেল তো ডাইরেক্ট, সোহেল বলছিল যে মদ খেয়ে বলছিল যে ওর সাথে ঝগড়া হয়েছে তো বান্টি ইসলামেদের সাথে, তখন সে বাসায় গিয়ে বলছিল ফোন করে কালকে সকালে আমি সব বলে দেবো। তখন ওরা ওই দারোয়ানে এটা একটা স্টেটমেন্ট দিছিল পেপারে, তখন তারা ফোন করছে যে ভাই একটু বাইরে আসেন না ভাই, আপনার একটু কথা আছে। ওই বাইরে ল্যাম্পপোস্টের নিচে আসতেই তো জি, সেখানে যেই আমি এই যে এর আসামি তো আজিজ মোহাম্মদ ভাই, ও তো শাস্তি হয়েছে, তো একে ধরে আনলেই তো সালমান শাহর মামলা ওটার মামলা তো একই হয়ে যায়। না, সেটাই তো আমার মনে হয় এই জিনিসগুলো করা উচিত। তবে আপনাকে আমি যেটা বলবো যে আপনাদের যে মামলাটা, এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত হত্যা মামলা হয় নাই। না, আমি আজকে সেটাই করলাম। তো যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন? এখন আপনারা আদালতে নারাজি দিয়েছেন বা যে অবস্থাতেই আছে সেটাকে, আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায় হবেন, আপনি পিবিআইতে নিয়ে আসেন। আবার পিবিআই এখন বনজের ওইখানে না, একজন সৎ মানুষের আন্ডারে আছে, আপনি পিবিআইতে আবার আনার আবেদন করেন, পিবিআইকে তদন্ত দিতে বলেন। আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন। আর আমি আপনার সাথে আছি। বাংলাদেশের সব মানুষ এখনো পর্যন্ত, আমার মনে হয় না যে এই যে এখন আমি তোমার মাধ্যমে এই অডিয়েন্সের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এটা আমি জানতে চাচ্ছি, সবাই আমার পরিবারের, আমি মামলাটা কোথায় নিব, কিভাবে নিব, সবাই যেন কমেন্টের মাধ্যমে জানাই দেয় তোমার এই পেজে। আপনি এটা আইনজীবীর সাথে কথা বলবেন এবং আমি তো আপনার সাথে কথা বলবোই। এখন বিষয় হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হলো এই মামলাটা দ্রুত হত্যা মামলা করতে হবে, এই অপমৃত্যু মামলাটা মার্চ করতে হবে হত্যা মামলা হিসেবে, এবং তারপরে আপনি আপনার পছন্দের যেই তদন্ত সংস্থা তাদের কাছে আপনি দেওয়ার আবেদন করবেন। সেটা নাই, এখানে যারা করবে দেশবাসী বলুক, সবাই তোমরা এটাতে যান, আপনি সিআইডি তে যান, এসবি তে যান, পিবিআই তে যান। আমি মনে করি না খুব বেশি ম্যাটার করে, 3 জায়গাতেই ভালো মানুষ আছেন, তারা তদন্ত করুক। তদন্ত করে তারপর জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার যে আসামিদের কথা আপনি বলেছেন সেই আসামিদের গ্রেপ্তার করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, করে তারপরে করতে হবে। একটা প্রস্টিটিউট এখন এসে রাস্তায় নেমে তারপরে সালমান শাহর স্ত্রী পরিচয় দিয়ে চারটা 5টা বিয়ে মাঝখানে তো কতগুলি গেছে এটা জানিও না। না, তার যে বেশভূষা, সে যত বুড়ি হচ্ছে তত মনে হচ্ছে যে উলঙ্গ হয়ে যাচ্ছে, কয়দিন পরে জায়গা পুরা ঘুরবে মনে হচ্ছে। তারই 25 বছরের ছেলে কি কিছু বলে না? আমার ছেলের কথা বলে যে আমার ছেলে আমাকে বুঝায় না। ছেলে তো ওর বাপের মতোই, ওই মহিলার বাপ যেরকম এসালমের চেলা, ছেলে তো ওইরকমই হবে। এই ঘরে কি হবে আমার বলেন? নমরুদের ঘরে নমরুদ পয়দা হুয়া, আর কি হবে? তো যাই হোক, আমরা এটা দেখি ইনশাল্লাহ। সালমান শাহের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে। এখন আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, আমাদের এক নায়ক এখন সুপারহিট নায়ক আছে, বিশাল নায়ক। আমি দেখলাম 2-3 দিন ধরে 2-3 জন পরিচালক এই ফেসবুকে দেখলাম যে লিখেছেন যে তিনি সালমান শাহর চেয়ে উপরে চলে গিয়েছেন। সালমান শাহর চেয়ে উপরে বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে, এত উপরে গিয়েছেন উনি। এইসব হিজড়া মার্কা নায়ক টাইপ দিয়ে সালমান শাহের ছোট করে কথা বলা, এটা খুব আপত্তিকর। এটার উত্তর আমার কাছে আছে। ওই যে একজন ভদ্রলোক এসে বললো, তোমাকে যেমন বললো, আমাকে বললো যে আমার ছেলে এবার ফার্স্ট হয়েছে, তখন আমি যে বললাম যে আপনার ক্লাসে কতটা স্টুডেন্ট ছিল, বলে ও একলাই ছিল। এখন তোর এফডিসি নাই, কিছু নাই, সেও অনেক 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 সিনেমা খালাম্মা, আপনি তখন লন্ডনে ছিলেন না দেশে ছিলেন জানি না, আমরা তখন সিনেমা দেখেছি, আমি ছোট, আমরা মানে হল তো পরের কথা, হলের প্রথম যেদিন
সম্ভবত শুক্রবারে বোধহয় হলের সিনেমা, নতুন সিনেমা আসতো, বদলাইতো। হ্যাঁ, শুক্রবার থেকে শুরু করে ৩-৪ দিন হলে জায়গাই হইতো না। এরপরে পরের শেষের দিকে গিয়ে একটু সুযোগ হইতো দেখার। আমি জীবনেও চিন্তা করতে পারি নাই যে আমার ছেলে ঢাকাই ফিল্মের নায়ক হবে। প্রথম দিন কাঁদছি আমি, যখন সোহান টুহান এরা আসলো, তার আগে তো আমি জানতাম না, আমাকে বলে নাই। আমি তো কিছুতেই দিব না যে বাংলাদেশি সিনেমাকে আমি চিনি কি জিনিস, আমার ছেলে যাবে প্রেমের ডায়লগ দিবে, এটা কেমন করে হয়। পরে ও যখন জড়াই ধরে আমাকে বলতে লাগলো যে আম্মা কিয়ামত থেকে কিয়ামত, একটা ছবি আমি করে ফেলি আর করব না, তখন আমি মত দিছিলাম ওই একটা ছবি। না হলে তো আমার ছেলে নায়কই লেখাপড়া মানে করবে, একটা কেন নায়ক নায়ক, হবে। এরা দেখে মানে বাস্তবের এই যে মানুষ ছোট্ট মনে এই হয় না। কথাটা বলছে, তুমি যে বললা ইয়ে কথা, সে তো এইসব করে করে শাকিব খানকে নামাই দিচ্ছে। তো যে যার মতো করুক, আমার মরা ছেলের সাথে তুলনা করার তো কোনো দরকার নাই, তার সময় এগুলিও সে চলে গেছে। এগুলিও এগুলিও তাদের মানে নতুন কোনো একটা ইয়ে আছে। হ্যাঁ, আদারওয়াইজ মানুষের পালস বোঝা উচিত যে মানুষের সালমানকে নিয়ে মানুষের যে ভালোবাসা, এ- এই সালমান মারা যাওয়ার পরে অনেক মানুষ আছে আমার মতো জীবন আর কোনদিন সিনেমা দেখতে যায়নি। না না, অনেক মানুষ কেন, প্রায় 95% মানুষ যায় না, 5% তাও না পেরে হয়তো যায়, বা সিনেমা কই নাই তো দেখবি কি, দেখার তো কিছু নাই, যা সেটা উলঙ্গপনা হচ্ছে সব। যাক, যাই হোক, ওনারা এখন ইয়ে করে এসেছেন যে সাকিব খান হচ্ছে ওনার অল্টারনেটিভ হিসেবে দাঁড় হোক হোক, করাতে। সাকিব যাক, আমি দোয়া সারা করি। দেশে প্রতি প্রতি ঈদে খালাম্মায় প্রতি ঈদে একটা সিনেমা বের হয়, 2 ঈদে 2টা সিনেমা বের হয়। ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স না কি সিনেমা বলে, থাকে না, সেখানে যায় কিছু লাস্ট মানুষ, 20-25 জন গার্মেন্টস এর পোলাপান ভাড়া করে নিয়ে যায়, উনি তাদেরকে দিয়ে দেখায় হাউসফুল সিনেমা। আর সারা দেশে হলই নাই, সব হল বন্ধ হয়ে গেছে, এত সাবানা জনপ্রিয় এক ছিল, নায়ক। সাবানা ছিল ওখানে, আমি ছিলাম। আমি যখন ওখান থেকে বের হয়ে চলে আসি, ওকে গোসল করানো হয়, আমি থাকতে পারবো না, আমি দৌড়ে চলে আসছি। আসার সময় বলছিলাম যে তোদের এফডিসিতে আল্লাহর গজব পড়লো। গজব পড়ে গেছে তো, গজব পড়ছে না, একদম ঠাডা পড়ে গেছে, আর তো কিছু হবে না। হ্যাঁ, এগুলি আর এগুলি ওইখানে হিসাব করা উচিত, কারণ নায়ক মান্না যেদিন মারা যায়, সেদিন আমি ঢাকাতে ছিলাম, আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম, সেখানে হঠাৎ করে শুনে মারা গেল তো ইউনাইটেড হসপিটালে। ইউনাইটেড হসপিটালের, আমি আপনাদের বাংলাদেশের মানুষকে বলে রাখি, ইউনাইটেড হসপিটালের ব্যাপারে আপনারা সাবধানে থাকেন। এখানে অনেক আকস্মিক অস্বাভাবিক কিছু মৃত্যু হয় এবং খুব বিশেষ বিশেষ মানুষগুলো এখানে মৃত্যু হয়। এখানে যাওয়া নিয়ে আমার মনে হয় সবার একটু সাবধান হওয়া উচিত। মান্না গেল, তিনি সুস্থ, তিনি নিজে ড্রাইভ করে গিয়েছেন, যাওয়ার পরে তিনি মারা গেলেন। এগুলো আমার মনে হয় ভারতের কোনো কারসাজি আছে কিনা এই দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের সবখানে যদি তাদের ষড়যন্ত্র থাকতে পারে, এখানেও থাকবে না, এটা চিন্তা করেই নেওয়া খুব অস্বাভাবিক ব্যাপার। তো আমরা দেখি কি করা যায়, ইনশাল্লাহ এটার বিচারের জন্য আমরা সর্বোচ্চই করব খালাম্মা। কথা বলবো না আপনার সাথে, আমরা